পড়ালেখা শেষ করে চাকরি না পাওয়ায় স্থানীয় বাজারে সবজি বিক্রি করতেন তিউনিশিয়ার এক যুবক মোহাম্মদ বুয়াজিজি। 2010 সালের 17 ডিসেম্বর ফাহিদা হামদি নামে একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা কাটাকাটি হয় বুয়াজিজির। তারপর মহিলা পুলিশ কর্মকর্তার চাহিদা অনুযায়ী ঘুষ দিতে না পারায় বুয়াজিজির জীবিকার একমাত্র অবলম্বন তার ভ্যানগাড়িটি জব্দ করে নিয়ে যায় পুলিশ। তার শত অনুনয় বিনয়ের পরেও তার ভ্যানটি তাকে ফেরত দেয়নি পুলিশ। এর প্রতিবাদে সরকারি অফিসের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন বুয়াজিজি। দীর্ঘ 18 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেন বুয়াজিজি। বুয়াজিজির মৃত্যুর জের ধরেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী গণ অভ্যুত্থান। প্রায় 1 মাস ধরে চলা এই অভ্যুত্থানের ফলে পতন ঘটে 23 বছর ধরে ক্ষমতার আসনে থাকা স্বৈরশাসক জয়নাল আবেদিন বিন আলীর। আরব বসন্তের শুরুটা মূলত এখান থেকেই। দ্বিতীয় ধাক্কাটা লাগে মিশরে। 2011 সালের জানুয়ারি মাস থেকে লক্ষাধিক মিশরীয় আমজনতা খায়রুর তাহসির স্কয়ারে একত্রিত হতে থাকে 30 বছর ধরে ক্ষমতায় থাকা হাসনি মুবারকের পদত্যাগের দাবিতে। ওই গণ অভ্যুত্থান ঠেকাতে প্রায় 800রও বেশি মানুষ হত্যা করে মুবারক সরকার। তবে তারপরেও শেষ রক্ষা হয়নি তার। আন্দোলন শুরুর 18 দিনের মাথায় ক্ষমতাচ্যুত হন হোসনি মুবারক। এরপর থেকে গণ অভ্যুত্থান শুরু হতে থাকে লিবিয়া, ইয়েমেন, লেবানন, সিরিয়া সহ বিভিন্ন দেশে। সশস্ত্র গৃহযুদ্ধে রূপ নেয় লিবিয়ার আন্দোলন। প্রায় দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 20 অক্টোবর বিরোধী পক্ষের হাতে নিহত হন তৎকালীন সরকার প্রধান মুয়াম্মর গাদ্দাফি। ওইদিকে প্রবল গণ অভ্যুত্থানের ফলে নভেম্বরের শেষ দিকে পদত্যাগ করেন ইয়েমেনের তৎকালীন শাসক আলী আবদুল্লাহ সালে। আন্দোলন তো সফল হয়েছিল। বর্তমানে ওই দেশগুলোর কী অবস্থা? তিউনিশিয়ার স্বৈরশাসকের পদত্যাগের পর জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিলেন তারা পরবর্তী কয়েক বছরে এত পরিমাণে দুর্নীতি করেছে যে তিউনিশিয়ার মানুষ এখন বলতে বাধ্য হয় যে আরব বসন্ত না হলেই হয়তো ভালো ছিল। এই কয়েক বছরে বিশ্বের সবচাইতে ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে নাম লেখাতে হয়েছে মিশরকে। অর্থনৈতিক অবস্থা তো খারাপই, তার ওপর মিশরের অলিতে গলিতে দুর্নীতি, চাঁদাবাজি বেড়েই চলেছে। যে তাহরির স্কয়ার ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু, ওই তাহসির স্কয়ারে বর্তমানে সামান্য ভিডিও করাও দণ্ডনীয় অপরাধ। এই হলো এখন মিশরের বর্তমান অবস্থা। সিরিয়া, লেবানন ও ইয়েমেনের অবস্থা তো আরও খারাপ। মূল কথা, যেই স্বপ্ন নিয়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলনে নেমে রাজপথে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আরববাসীরা, তাদের ওই স্বপ্নই রয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গণ অভ্যুত্থান কি সফল হবে? ছাত্র জনতার নেতৃত্বে যে সুদিনের স্বপ্ন দেখছে বাংলার আমজনতা, পূরণ হবে কি তাদের সেই স্বপ্ন? এই প্রশ্নের উত্তর পেতে প্রথমেই আলোচনা করা যাক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে গঠন এই অন্তর্বর্তীকালীন সরকারের কি কোনো সাংবিধানিক বৈধতা রয়েছে? উত্তর হচ্ছে না। বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হওয়া ব্যতীত অন্য কেউ ক্ষমতায় থাকতে পারবে না। কেউ এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলেই বেঁধে যাবে বড় গণ্ডগোল। আবার দেখুন, এই সরকার গঠন হয়েছে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে সেনাপ্রধানের নেতৃত্বে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন শেখ হাসিনার আমলে, আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়। যে কোনো মুহূর্তে এই সরকার ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন রাষ্ট্রপতি। এখন করণীয় কি? রাষ্ট্রপতিকে পরিবর্তন করবেন নাকি সংবিধান পরিবর্তন করবেন? কিন্তু তার জন্য তো সংসদে অধিবেশন দরকার। জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যতীত তো তা করার কারো জোর নেই। এখন বুঝতে পারছেন এই সরকার কতটা দুর্বল? এই কারণেই দেখবেন বিদেশের মাটিতে বসে হাসিনার ছেলে জয় দেশে ফেরার জন্য বড় বড় লেকচার মারছে। তাছাড়া স্বৈরশাসক শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রশাসনের অনেক উচ্চতর পদে দলীয়করণ হয়েছে। হাসিনার তাবেদারি করা অনেক আমলাই এখনও স্বপদে বহাল রয়েছে। সরকারি চাকরিতে বেশিরভাগ লোকই ছিল শেখ হাসিনার গোলাম। আপার পতনের পর তাদের এখন ওপরের ইনকাম বন্ধ হয়ে গেছে, তাই তারাও চায় আপা আবার দেশে ফিরে আসুক। তাদের বিরুদ্ধেও সরকারের তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এসব সরকারের দস্যুরা যে ষড়যন্ত্র করে এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা করবে না তার কোনো বিশ্বাস নেই। ভাড়াটি ডাকাত দিয়ে কিংবা আনসার ও সংখ্যালঘুদের আন্দোলনের মোড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা তো ইতিমধ্যেই করেছে। তার উপর ভারতীয় দাদারা তো আছেই। বরাবরই ভারত তাদের নিজেদের স্বার্থের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় রাখতে চেয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় এতগুলো বছর স্বৈরশাসনের ছুরি ঘুরিয়েছেন শেখ হাসিনা। দেশ ছেড়ে পালানোর পর আশ্রয়ও মিলেছে ভারতে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায়ও ভারতের ছিল বিতর্কিত মন্তব্য।
হাসিনার পতনের পর দেশের সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভারতের মিডিয়াগুলো কীভাবে অপপ্রচার চালিয়েছে তা তো আমরা সবাই দেখেছি। অবশ্য পশ্চিমা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপক গ্রহণযোগ্যতা থাকার কারণে তাদের এইসব চেষ্টাও বিফলে গিয়েছে। এদিকে আমাদের পুলিশ বাহিনী এখনও স্বাভাবিক গতিতে ফিরতে পারেনি। আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট করা হয়েছিল তা এখনও ফেরত পাওয়া যায়নি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্ত অবস্থান না থাকার কারণে আবেগে আপ্লুত হয়ে নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে বাংলার সাধারণ আমজনতা, যা কখনোই ঠিক নয়। সরকারের উপদেষ্টা বিন্দুদের নিয়েও রয়েছে নানা বিতর্ক, কারণ ১/১১ অনেক কুশীলরাই জায়গা পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে। তাছাড়া উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগই রাষ্ট্র পরিচালনার পূর্ব অভিজ্ঞতা নেই। এই সকল দুর্বলতাকে কাজে লাগিয়ে ফ্যাসিস্ট শক্তি আবার মাথা নাড়া দিয়ে উঠতে পারে। আবার দেখুন, ক্ষমতা গ্রহণের ১ মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে যাবার পরেও আন্দোলনে আহতদের সম্পূর্ণ তালিকা এখনও তৈরি করতে পারেনি সরকার। গণহত্যা, দুর্নীতির কারণে আওয়ামী নেতাকর্মীদের উপরে একদিকে মামলা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগের রাঘব বোয়ালদের আশ্রয় দিচ্ছে। আইনজীবী সারা হোসেন জানিয়েছেন, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যতগুলো মামলা হচ্ছে তার বেশিরভাগ মামলাই টিকবে না এবং কি প্রথম ধাপই পার করতে পারবে না। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? সব মিলিয়ে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলন আদৌ কি সফল হবে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার আদৌ সঠিক পদক্ষেপ নিচ্ছে কিনা, এই বিষয় নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। তবে দেশের সকল আমজনতার মতো আমরাও আশাবাদী এই সংকট কেটে যাবে অতি শীঘ্রই। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে সেই স্বপ্ন ভাঙবে না, ভেঙে যেতে দেব না। সেই স্বপ্ন আমাদের পূরণ হবেই ইনশাআল্লাহ।